বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমি পেজ নাম্বার 405 অর্থাৎ রামপুরহাট হাই স্কুলের কোয়েশ্চেন নাম্বার 1, 2, 3 এর সমাধান আলোচনা করব। তো দেখো, এখানে প্রথম প্রশ্ন বলা হচ্ছে 1 দাগের 1, একটি গ্রামের জনসংখ্যা p এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার r% হলে n বছর পর জনসংখ্যা হবে। তো বন্ধুরা, যখন পর এই শব্দটা যখন দেবে, ঠিক আছে, n বছর পর, তখন সেক্ষেত্রে সূত্রটা হবে a ইকুয়ালস টু p ইন্টু 1 প্লাসও হতে পারে বা মাইনাসও হতে পারে, ঠিক আছে, প্লাস মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার t। এটা কি? এটা হচ্ছে t বছর পরের তথ্য। হ্যাঁ, সে তথ্য জনসংখ্যা হতে পারে, ইলেকট্রিক বিল হতে পারে, খরচ হতে পারে, এইরকম কোনো কিছু তথ্য। যেমন এখানে জনসংখ্যার কথা বলা হয়েছে, তাহলে এখানে টি বছর পর জনসংখ্যাকে আমরা এ দ্বারা চিহ্নিত করব। আর টিটা হচ্ছে বর্তমান জনসংখ্যা বা বর্তমান তথ্য। আরটা হচ্ছে বৃদ্ধি বা হ্রাসের হার, ঠিক আছে, তথ্যের হ্রাস বা বৃদ্ধির হার। যদি বৃদ্ধি বলে তাহলে প্লাস ব্যবহার করব, যদি হ্রাস বলে তাহলে মাইনাস ব্যবহার করব। আর টিটা এখানে সময়। তো যখন পর বলবে, ঠিক আছে, পরের তথ্য বলবে, তখন আমাদের সূত্রটা এইরকম হবে। আর যদি বলে টি বছর পূর্বের তথ্য, তো টি বছর পূর্বের তথ্য, পূর্ব মানে অতীতের তথ্য, ঠিক আছে, টি বছর পূর্বের তথ্য, তখন বন্ধুরা সূত্রটা এইরকম হবে a ইকুয়ালস টু p, উপরে লিখবো 100, নিচে লিখবো 100 প্লাস বা মাইনাস r হোল টু দি পাওয়ার t। প্লাসটা ব্যবহার করব বৃদ্ধির জন্য, মাইনাসটা ব্যবহার করব হ্রাসের জন্য। এটা টি বছর পূর্বের তথ্য। তো যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি n বছর পরের তথ্য এখানে বলেছে, তাহলে এই অনুযায়ী এখানে আমরা কি লিখব? এখানে হচ্ছে আমরা লিখব টি বছর, সর্বপ্রথমে লিখব, সূত্রটা এখানে লিখে দেব, টি বছর পরের জনসংখ্যা হবে, সেটাকে যদি আমরা এ দ্বারা চিহ্নিত করি তাহলে এ লিখতে পারি, নাও লিখতে পারি, ঠিক আছে, কারণ এখানে কোনো জায়গায় এ দ্বারা চিহ্নিত করা নেই। তো আমরা এটাকে আপাতত এইভাবে রাখছি, টি বছর পরের জনসংখ্যা হবে সমান সমান পি, এই সূত্রটা ব্যবহার করব, ইন্টু 1 প্লাস, এখানে যেহেতু বৃদ্ধি বলেছে, ঠিক আছে, বৃদ্ধি বলেছে, দেখো বৃদ্ধির হার, আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। এবার এক্ষেত্রে কি, পিটা হচ্ছে বর্তমান জনসংখ্যা, আর এই বর্তমান জনসংখ্যাটা এখানে দিয়ে দিয়েছে পি, তাহলে পিটা পি থাকবে, তাই তো, পিটা পি থাকবে, আরটা আরই থাকবে, আর টিটা হবে এন বছর। দেখো সময় এখানে এন বছর দিয়েছে, তাহলে ব্যাস এখানে মানটা বসিয়ে দাও। তাহলে কি পাচ্ছ দেখো, পি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে কোন অপশনটা কারেক্ট হচ্ছে? ফার্স্ট অপশনটা কারেক্ট হচ্ছে। পরের প্রশ্ন, কোনো আসল ও তার বার্ষিক স্ববৃদ্ধিমূল্যের অনুপাত 25:27 হলে সুদের হার কত? দেখো বন্ধুরা, এখানে কিন্তু উল্লেখ করেনি যে এই সুদের হারটা সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু উল্লেখ করা নেই। তো এই হিসাবে আমার মনে হয় এই অঙ্কটা কিন্তু পুরোপুরি ঠিক না। এখানে বলে দিতে হতো যে সরল সুদের হার কত বা চক্রবৃদ্ধি সুদের হার কত, এটা কিন্তু বলা নেই। তো আমি এখানে, যেহেতু এখানে জিনিসটা বলা নেই, তাই এখানে আমরা সরল সুদের হারটাই বার করব, ঠিক আছে। তো এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে, তোমরা সবসময় সোজা জিনিসটাই করবে, সরল সুদের হার বার করবে। দেখো, স্ববৃদ্ধি মূলকে আমরা বলে থাকি সুদাসল। এর অর্থ হচ্ছে 25:27 এর অর্থ হচ্ছে 25 টাকা যদি আসল হয় তাহলে 27 টাকা সুদাসল হবে। কিন্তু আমরা এখানে 25 আর 27 কিন্তু ধরতে পারবো না, এখানে আমরা ধরবো আসলের পরিমাণ 25x আর সুদাসলের পরিমাণ 27x, এটা আমরা ধরে নেব। তাহলে ধরি সুদাসল অর্থাৎ a ইকুয়ালস টু 27x টাকা, আসল অর্থাৎ p ইকুয়ালস টু 25x টাকা। এবার সুদ আসলের মধ্যে কি হয়? সুদ আসলের মধ্যে আমরা সবাই জানি সুদ এবং আসল দুটো টাকাই এখানে সুদ আসলের মধ্যে থাকে, অর্থাৎ সুদ আর আসল যোগ করে
আমরা সুদাসল পাই। অর্থাৎ এই 27x এর মধ্যে সুদও আছে, আসলও আছে। তো এই সুদাসল থেকে যদি আসলটাকে বাদ দিয়ে দিই, তাহলে বাকি যে টাকাটা পড়ে থাকবে সেটাই হচ্ছে সুদ। সুতরাং আমরা যদি মাইনাস করে দিই আমরা পাবো সুদ। তাহলে সুদ, এটাকে আমরা সরল সুদ লিখছি। সরল সুদ অর্থাৎ আই ইকুয়ালস টু সূত্র হচ্ছে এ মাইনাস পি, এত টাকা। তাহলে এবার এর মানটা বসিয়ে দিই 27x, আর পি অর্থাৎ আসলের মানটা বসিয়ে দিই 25x, এত টাকা। এবার বিয়োগ করে কত পাবো? 27টা x থেকে 25টা x বাদ দিয়ে দিলাম, তাহলে কত পাবো? 2x, অর্থাৎ 2x টাকা। এবার এখানে আমরা কি দেখছি দেখো, বার্ষিক স্ববৃদ্ধিমূল। বার্ষিক স্ববৃদ্ধিমূল মানে কি এটা বোঝার চেষ্টা করো। বার্ষিক মানে 1 বছরের স্ববৃদ্ধিমূল। হ্যাঁ, 1 বছরের স্ববৃদ্ধিমূল, তার মানে এই যে সুদাসলটা দিয়েছে এটা 1 বছরের সুদাসল। তাহলে এই যে সুদটা পাচ্ছি না, এই যে সুদটা পাচ্ছি এটা 1 বছরের সুদ হবে। বুঝতে পারলে তোমরা? তাহলে 1 বছরের সুদ হবে। তাহলে সময়টা লিখবো, সময় টি হচ্ছে 1 বছর। এবার আমরা সুদের হারের সূত্র ফেলে দেব। সুদের হার, তো সরাসরি সুদের হারের সূত্র হচ্ছে আর ইকুয়ালস টু 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। ব্যাস, এবার এই সূত্রে মানগুলো বসিয়ে দাও। তাহলে 100, আই এর মান হচ্ছে 2x, পি এর মান হচ্ছে 25x ইন্টু টি এর মান হচ্ছে 1। তাহলে x আর x কেটে গেল, 25 দিয়ে 100কে কাটলে 4 হবে, অর্থাৎ 8%। তাহলে 8%। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর ডি, 8%। পরের প্রশ্ন 1-এর দাগে 3 বলা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজদ্বয় সমান। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ অর্থাৎ x এর দুটো মান সমান হলে p এর মান কত? তো দেখো বন্ধুরা, কোনো দ্বিঘাত সমীকরণের বীজ অর্থাৎ x এর মান তখনই সমান হয় যখন সেই সমীকরণের নিরূপকের মান যখন শূন্য হয়। এখন বন্ধুরা নিরূপকটা কি? নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটাকে আমরা বলি নিরূপক। এবার বিএসি কোথা থেকে আসলো? দেখো, দ্বিঘাত সমীকরণকে আমরা এইভাবে লিখি। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা হচ্ছে এইটা, ঠিক আছে? যে কোনো দ্বিঘাত সমীকরণকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো এইভাবে যদি কোনো দ্বিঘাত সমীকরণকে প্রকাশ করে থাকি, সেইখানে এক্স স্কোয়ারের সহগটা হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর এক্স বর্জিত পদ হচ্ছে সি। তাহলে বিটা কি? এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগের স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স স্কোয়ারের সহগ ইন্টু এক্স বর্জিত পদ, এইটার মান যখনই শূন্য হবে তখনই আমরা বলবো যে বীজ দুটো সমান হয়। এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো অর্থাৎ এক্স এর দুটো মান তখনই সমান হবে যখন বি স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপকের মান যখন শূন্য হবে। তো আমরা এই সমীকরণ থেকে নিরূপক বার করে তাকে শূন্যর সাথে সমান করে দিয়ে পি এর মানটা বার করব। তাহলে এবার লিখব যে 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইকুয়ালস টু 0 সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে তুলনা করে আমরা বলতেই পাচ্ছি এখানে এক্স স্কোয়ারের পাশে কি আছে? এ আছে। এখানে এক্স স্কোয়ারের পাশে 3 আছে। তাহলে কি লিখতে পারি? এ ইকুয়ালস টু 3। এখানে এক্স এর পাশে অর্থাৎ এক্স এর সহগ বি, আর এখানে এক্স এর সহগ -5, অবশ্যই মাইনাস লিখতে হবে। তাহলে এখানে বি ইকুয়ালস টু -5 হলো, আর এখানে এক্স বর্জিত পদ অর্থাৎ এক্স নেই, এখানে সি, আর এখানে এক্স নেই, এই জায়গাটা আছে কি? পি। তাহলে এই তিনটে মান পেলাম। এবার লিখব দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হবে যদি নিরূপক ইকুয়ালস টু 0 হয়। অর্থাৎ এবার নিরূপকের আমরা সূত্রটা লিখব, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। এবার মানগুলো বসিয়ে দিই। বি এর মান কি? এখানে -5, তাহলে -5 এর স্কোয়ার
-4 ইন্টু এর মান কত এখানে 3 বসিয়ে দিই, আর সি এর মান এখানে পি। খুবই সহজ ছিল, বসিয়ে দিলাম। এবার এখানে আমরা সমাধান করব, পি এর মানটা পেয়ে যাব। -5 এর স্কোয়ার এর অর্থ কি? -5 ইন্টু -5, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর 5 মানে গুণ করলে 25। তাহলে 25 মাইনাস এখানে 3 4 12 পি ইকুয়ালস টু 0। তাহলে এবার 25 ইকুয়ালস টু 12 পিটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এইরকম হবে। পরে এই 12টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 25/12 ইকুয়ালস টু পি। এবার অপশানগুলো দেখি, দেখো 25 বাই আমরা কত পেলাম? 12 পেলাম। তার মানে এখানে কারেক্ট অপশনটা হচ্ছে এ, 25/12। পরের প্রশ্ন, 1 দাগে 4, x ইকুয়ালস টু স্কোয়ার রুট 5 প্লাস 2 হলে x মাইনাস 1/x। দেখো 1/x এর অর্থ হচ্ছে x এর উল্টো, যেমন x এর মান দিয়েছে রুট 5 প্লাস 2, তো x এর অর্থ মানে কি? x/1, আর রুট 5 প্লাস 2 মানে কি? রুট 5 প্লাস 2/1, নিচে 1 থাকে, তাহলে এটাকে যদি উল্টে দিই তবেই তো আমরা 1/x পাবো, তাই তো? তাহলে এটাকে উল্টাতে হবে, কারণ এটা সমীকরণ। বাদিকে যদি উল্টাই তাহলে ডান দিকে উল্টাতে হবে। তাহলে 1/x এর মান পেলাম স্কোয়ার রুট 5 প্লাস 2, 1/স্কোয়ার রুট 5 প্লাস 2, এটাকে লিখব 1/x ইকুয়ালস টু 1/স্কোয়ার রুট 5 প্লাস 2। এবার বন্ধুরা এখানে আমাদের কি করতে হবে? হরের করণী নিরসন করতে হবে, ঠিক আছে? হরের করণী নিরসন করতে হবে, অর্থাৎ হর থেকে করণীটাকে তুলতে হবে। তো তার করার উপায় হচ্ছে এই রাশিটার করণী নিরসক উৎপাদক অর্থাৎ রুট 5 মাইনাস 2 দিয়ে উপরেও গুণ করতে হবে, নিচেও গুণ করতে হবে। এটাকে আমরা বলি করণী নিরসক উৎপাদক, ঠিক আছে? তাহলে এই রাশিটার করণী নিরসক উৎপাদক হয় রুট 5 মাইনাস 2, এটা দিয়ে উপরে গুণ করলাম, নিচেও গুণ করলাম। এবার 1 দিয়ে এই সংখ্যাটাকে যদি গুণ করি, পুরো সংখ্যাটাকে যদি গুণ করি, তাহলে এটাই হবে, কারণ 1 দিয়ে গুণ করলে সংখ্যার মানের কোনো পরিবর্তন হয় না। যেমন 1 ইন্টু 6 কত হয়? 6, তাহলে 6ই পেলাম, মানের কোনো পরিবর্তন হলো না। সেই হিসাবে 1 ইন্টু রুট 5 মাইনাস 2 কত হবে? রুট 5 মাইনাস 2। আর এখানে সূত্র পড়ে যাচ্ছে, রুট 5টাকে যদি এ ভাবো আর 2টাকে যদি বি ভাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা কিসের সূত্র হয়? এটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই হিসাবে এটা হচ্ছে রুট 5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। আচ্ছা, তো বন্ধুরা আমরা কি পেলাম? 1/x ইকুয়ালস টু উপরে রুট 5 মাইনাস 2 আর নিচে রুট 5 এর স্কোয়ার। রুট 5 এর স্কোয়ারের অর্থ রুট 5 ইন্টু রুট 5, দুবার রুট 5 গুণ করবো, অর্থাৎ রুট 25। এবার আমরা সবাই জানি 25 এর বর্গমূল হয় 5, অর্থাৎ রুট 5কে স্কোয়ার করলে আমরা পাবো 5 মাইনাস 2 স্কোয়ার মানে 4। এবার 5 থেকে 4 বাদ দিলে 1 হয়, সে একটা এখানে নিচে লেখার দরকার নেই। তাহলে আমরা পেয়ে গেলাম 1/x এর মান রুট 5 মাইনাস 2। এবার আমরা যেটা বার করব সেটা হলো এইটা, x মাইনাস 1/x। এবার x এর মান বসিয়ে দাও, স্কোয়ার রুট 5 প্লাস 2 মাইনাস, অবশ্যই ব্র্যাকেট দেবে, আর 1/x এর মান পেলাম স্কোয়ার রুট 5 মাইনাস 2। তাহলে এবার আমরা ব্র্যাকেটটা থেকে সংখ্যাগুলোকে বাইরে বার করি। তো বন্ধুরা যখন কোনো সংখ্যাকে ব্র্যাকেট থেকে বাইরে বার করব তখন সবসময় একটু খেয়াল রাখবে সেই সংখ্যাটার যে ব্র্যাকেট, মানে সেই সংখ্যাটা যে ব্র্যাকেটে আছে, যে ব্র্যাকেটের বাইরে কি চিহ্ন আছে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি মাইনাস, যদি মাইনাস চিহ্ন থাকে না তাহলে ভিতরের সংখ্যাগুলোর চিহ্নগুলো ব্র্যাকেট থেকে বাইরে বেরোলে বিপরীত হয়ে যাবে, কারণ মাইনাসে গুণ হচ্ছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস রুট 5, মাইনাসে প্লাস, তাহলে দেখো চিহ্নগুলো বিপরীত হয়ে গেল না। রুট 5 এর আগে এখানে কি আছে? প্লাস আছে, তো সেটা হয়ে গেল মাইনাস, আর এখানে মাইনাস আছে, দেখো প্লাস হয়ে গেল। এটা তখনই হবে যখন ব্র্যাকেটের বাইরে মাইনাস থাকবে, প্লাস থাকলে অসুবিধা নেই, প্লাস থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হবে না। এখানে এবার এটা কেটে গেল, তাহলে কত হলো? 4। তাহলে কোন অপশনটা কারেক্ট? বি অপশনটা কারেক্ট হবে। বন্ধুরা পরের প্রশ্ন 1 দাগের 5, প্রশ্ন বলা হচ্ছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 384 বর্গ সেমি, ঘনকের আয়তন হবে। খুব সহজ অঙ্ক। দেখো বন্ধুরা পরিমিতির অঙ্ক সবসময় সূত্র নির্ভর হয়, খুব ভালো করে যদি সূত্রগুলো মুখস্থ রাখতে পারো তাহলে এই সমস্ত অঙ্ক খুব অনায়াসেই তোমরা করতে পারবে। তো আমরা এখানে একটা ঘনকের ছবি দেখতে পাচ্ছি,
তো এই ঘনকের প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ, প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য আমরা ধরে নিচ্ছি এ, অর্থাৎ এইখান থেকে এতটা দৈর্ঘ্য এ, এইখান থেকে এতটার দৈর্ঘ্য এ। ঠিক আছে, ঘনকের প্রত্যেকটা ধার কিন্তু সমান হয়, এখান থেকে এতটা দৈর্ঘ্য এ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি, তাহলে ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য এ সেন্টিমিটার। তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার পরিমিতির অঙ্ক কেন করাচ্ছে না, পরিমিতির অঙ্ক করান। তো তোমাদের আমি বলে রাখি, পরিমিতির অঙ্ক আমি অবশ্যই করাবো, আর 1-2 দিনের মধ্যেই আমি পরিমিতির অঙ্ক করাবো, মানে কোয়েশ্চেন নাম্বার 12 দাগে যে অঙ্কগুলো আছে সেগুলোকে করাবো। তবে ওই ভিডিওগুলো মানে 12 নম্বর কোয়েশ্চেন করানোর আগে আমি তোমাদের সবার প্রথমে পরিমিতির সূত্রগুলোর উপরে একটা ভিডিও বানাবো, ঠিক আছে, সেটা বোঝাবো তোমাদের। সেই সূত্রগুলো তোমরা ভালো করে আগে তৈরি করবে, তারপর কিন্তু কোয়েশ্চেন নাম্বার 12 অঙ্কগুলোকে দেখবে। সূত্রর যে ভিডিওটা বানাবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে। এই ভিডিওটা খুব ভালো করে ধৈর্য সহকারে খাতা পেন নিয়ে একদম দেখবে, দেখে খাতায় সেগুলো লিখে নেবে এবং সেগুলোকে প্রতিদিন মুখস্থ করবে সূত্রগুলো। এবং তারপর যখন আমি অঙ্কগুলো করাবো দেখবে খুব সহজ লাগবে, খুবই সহজ অঙ্ক, পরিমিতি সব থেকে সহজ অঙ্ক, কারণ সূত্রের উপর নির্ভর করে অঙ্ক হচ্ছে তৈরি করা হয়। তো সুতরাং সূত্রের উপর নির্ভর করে যদি অঙ্ক হয়ে থাকে তাহলে সূত্রগুলো জানা থাকলেই আর একটু অঙ্কের বুদ্ধি কাজে লাগালেই আমরা ওই ধরনের অঙ্ক খুব সহজে করে আসতে পারবো। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা 2-1 দিনের মধ্যে ভিডিওটা পেয়ে যাবে এবং পেয়ে যাওয়ার পর খাতা পেন নিয়ে সেগুলোকে অবশ্যই লিখে নেবে। তো চলো এই অঙ্কটাতে করি। এবারে বলছে ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য আমরা এখানে ধরে নিলাম এ। এবার বন্ধুরা, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের একটা সূত্র আছে। যদি প্রতিটা ধারের দৈর্ঘ্য এ হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয় 6a²। ঠিক আছে, 6a²। প্রত্যেকটা তল কিন্তু ঘনকের বর্গক্ষেত্র, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি বাহু স্কোয়ার হয়। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য কত, এটা এই অংশটা একটা বর্গক্ষেত্র, তো এটা একটা বর্গক্ষেত্র, তো বর্গক্ষেত্রে এই বাহুটা কত এ, তাহলে এই তলটার ক্ষেত্রফল কত হবে a²। এরকম কটা তল আছে, 6টা তল আছে, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে 6a² হবে, তাই তো। তাহলে 6a² এর মানটা দিয়ে দিয়েছে 384। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্নানুসারে 6a² = 384। এবার এখানে তোমরা কাটাকুটি করো, 6 দিয়ে কাটো, 6 6 36, 6 4 6 24। তাহলে a² = 64। 64 কে আমরা লিখতে পারি 8 এর স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার, তাহলে একই আছে বলে আমরা এখানে লিখতে পারি a = 8, অর্থাৎ 8 সেন্টিমিটার। ঘনকের প্রতিটা ধারের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, কিন্তু প্রত্যেকটা ধারের দৈর্ঘ্য তো এখানে চাইনি, চেয়েছে আয়তন। আয়তন মানে এই ঘনক, এই যে ঘনকটা দেখতে পাচ্ছ যেমন লুডো ছক্কা, এর ভিতরে কতটা জায়গা আছে সেই জায়গাটা কি বলা হচ্ছে আয়তন বা ঘনফল। তো তারও একটা সূত্র আছে। তো এবার আয়তন কত হবে, আয়তন হবে, আয়তনের সূত্র হয় বাহুর কিউব। বাহুটার দৈর্ঘ্য কত এ, তাহলে এর কিউব, আর এককটা অবশ্যই হবে ঘন সেন্টিমিটার। হ্যাঁ, ঘন সেন্টিমিটার। আয়তনের এককে সবসময় ঘন শব্দটা লাগাতে হবে। তাহলে এর মান কত 8, তাহলে 8 এর কিউব ঘন সেন্টিমিটার। এবার 8 এর কিউব মানে 8 × 8 × 8, তাহলে 8 8 64 হয়, তাহলে 64 × 8, তাহলে গুণ করো, 4 8 32, হাতে 3, আর 4 6 8 48, 48 আর 3 51, অর্থাৎ 512। তাহলে 512 ঘন সেন্টিমিটার। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এ, 512 ঘন সেন্টিমিটার। পরের প্রশ্ন 1-এর দাগে 6, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পিকিউআর পরস্পর সদৃশ্য, অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি সমান। ঠিক আছে, এখন বন্ধুরা যখন দুটো ত্রিভুজ বলবে না সদৃশ্য, তখন অবশ্যই এর সাথে পি কোণ সমান হবে, বি এর সাথে কিউ কোণ সমান হবে, আর সি এর সাথে আর কোণ সমান হবে, এটা সবসময় মাথায় রাখবে। এবার এখানে বলে দিয়েছে এ কোণের সাথে পি কোণ সমান, তাহলে এটাকে যদি আমরা এ বলি তাহলে এটা হবে পি। ঠিক আছে, এবার এটা যদি বি বলি তাহলে বি হচ্ছে দ্বিতীয় বিন্দুটা, তাহলে এখানে দ্বিতীয় বিন্দুটা কি কিউ, তাহলে এখানে লিখতে হবে কিউ। আর এখানে তৃতীয় বিন্দুটা হচ্ছে সি, আর এখানে তৃতীয় বিন্দুটা হচ্ছে আর, এইটা। অর্থাৎ এখানে এ কোণের সাথে পি কোণ সমান, বি কোণের সাথে
কিউ কোণ সমান, সি কোণের সাথে আর কোণ সমান। এবার আমাদের এখানে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। খুব সহজ অঙ্ক। দেখো, দুটো ত্রিভুজ যখন সদৃশ্য হয় তখন তাদের যে বাহুগুলোর অনুপাত সেটা ক্ষেত্রফলের বর্গমূলের অনুপাতের সাথে সমান হবে। এর অর্থ হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ পিকিউ আর, ঠিক আছে, যেহেতু ত্রিভুজ এবিসি সদৃশ্য ত্রিভুজ পিকিউ আর, এবং এবার এখানে লিখতে পারি, এবার লিখব অতএব অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি, ঠিক আছে, এর সাথে পি সমান হবে, এর সাথে পি সমান হবে, বি এর সাথে কিউ সমান হবে, এবং সি এর সাথে আর সমান হবে। এবার বন্ধুরা, সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতি হয়। অনুরূপ বাহু মানে কি? যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহুগুলোর অনুপাত, এটাকেই বলা হয় অনুরূপ বাহুর অনুপাত। তো এ কোণের বিপরীতে কোন বাহুটা আছে? বিসি। তাহলে লিখব বিসি বাই বিসি বাহুর অনুরূপ বাহু কোনটা হবে? পি কোণের বিপরীত বাহুটা হবে। পি কোণের বিপরীত বাহু কি? কিউ আর। তাহলে কিউ আর। আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে এ কোণের বিপরীত বাহু যদি বিসি হয়, তাহলে এ কোণের সাথে সমান কোণটা হচ্ছে পি কোণ। তাহলে পি কোণের যে বিপরীত বাহুটা হবে কিউ আর, সেটা হবে বিসি বাহুর অনুরূপ বাহু। ঠিক আছে? তাহলে এই কোণগুলোর এই যে কোণগুলো সমান তাদের বিপরীত বাহুগুলো পরস্পর অনুরূপ বাহু। একইভাবে বি কোণের বিপরীত বাহু কি হবে? তাহলে প্রত্যেকবার কিন্তু তোমাদের ছবি দেখতে হবে না। দেখো, বি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি। বি কোণের বিপরীত বাহু এসি। এটা কিন্তু খুব সহজে লেখা যায়। দেখো, বি কোণটাকে বাদ দিলে বাকি কি থাকে? এ আর সি থাকে। তাহলে এ আর সি কে নিয়ে একটা বাহু বানিয়ে দাও, এসি। কিউটাকে বাদ দিয়ে বাকি কি থাকে? পি আর আর। তাহলে পি আর। এটাই তো বিপরীত বাহু হবে, তাই না? একইভাবে সি কোণের বিপরীতে কি হবে? এ আর বি হবে, অর্থাৎ এ বি। আর কোণের বিপরীত বাহু কি হবে? পি কিউ হবে। তাহলে এই যে বাহুগুলোর অনুপাত পেলাম না, এই বাহুগুলোর অনুপাত ত্রিভুজগুলোর ক্ষেত্রফলের বর্গমূলের অনুপাতের সাথে সমান হবে। অর্থাৎ বর্গমূল দিয়ে লিখব ত্রিভুজ এবিসি এর, যেহেতু প্রথমে ত্রিভুজ এবিসি নিচ্ছি তাই উপরে ত্রিভুজ এবিসি থাকবে, এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। এবার বন্ধুরা, এখানে যে বাহুটা দিয়েছে সেটা আমরা লিখব। কিউ আর এর বাহু দিয়েছে, কিউ আর পরিমাপটা দিয়েছে 6, এটা দিয়েছে 6, আর বিসিটা দিয়েছে 4। তাহলে এবার এই মানগুলো আমরা বসিয়ে দেবো। দেখো, আমরা এখানে এই সবকটা সম্পর্ককে একসাথে কাজে লাগাবো না। এখানে বিসির মাপটা জানি, কিউ আর মাপটা জানি, ব্যাস এইটার সাথে এইটাকে নিয়ে নেব, একটা সমীকরণ বানিয়ে নেব। যেহেতু এই বাহুগুলো আমাদের জানা নেই, তাই এইটা আর এই এইটাকে একসাথে নেব। এখন বিসি জায়গায় মানটা বসিয়ে দিলাম 4, কিউ আর এর জায়গায় মানটা বসিয়ে দিলাম 6, ইকুয়ালস টু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। এটা বর্গমূল হবে। এবার এই বর্গমূলটা তুলতে গেলে আমাদের কি করতে হবে? দুদিকে বর্গ করতে হবে, তাই না? তাহলে বর্গ করি। তাহলে বর্গ করে আমরা কি পাচ্ছি? তাহলে এখানে বর্গ করলে দেখো, এটাকে যদি বর্গ করি, এটাকে যদি বর্গ করে দিই, তাহলে এই দিকটাও বর্গ করতে হবে, ঠিক আছে? তো এইটাকে আমরা এইদিকে লিখে নিই, এখানে লিখে দিই, বর্গ করি। এবার বর্গ করলে এই বর্গমূলটা কিন্তু উঠে যায়, কারণ আমরা জানি √5 এর স্কোয়ার কত হয়? 5 হয়, মানে বর্গমূলটা উঠে যাচ্ছে। তো সেই হিসেবে বর্গমূল আছে, তার স্কোয়ার আছে, তাহলে বর্গমূলটা থাকবে না। তাহলে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইকুয়ালস টু 4 এর স্কোয়ার কত হয়? 4 আর 6 তোমরা কেটে দিতে পারো, ঠিক আছে? 2/3। তাহলে 2 এর স্কোয়ার কত হচ্ছে? 4, আর 3 এর স্কোয়ার কত হচ্ছে? 9, অর্থাৎ 4:9। তাহলে ত্রিভুজ দুটোর ক্ষেত্রফলের অনুপাত কত? 4:9, ঠিক আছে? তো আগে ত্রিভুজ এবিসি দিয়েছে, তো ত্রিভুজ এবিসি এর মানে অনুপাতের মধ্যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ভাগটাকে আগে লিখতে হবে, ঠিক আছে? পরে ত্রিভুজ পি কিউ আর। তো ত্রিভুজ এবিসি এর ভাগটা হচ্ছে 4, আর ত্রিভুজ পি কিউ আর এর ভাগটা হচ্ছে 9, মানে 4:9। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর এ, 4:9।
বন্ধুরা পরের দাগের অঙ্ক 2-1 এখানে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। এখানে বলে দিয়েছে আসল x টাকা, সুদ আসল 3x টাকা এবং সুদের হার x% হলে সময় হবে। দেখো বন্ধুরা অঙ্কটা কিন্তু এখানে পুরোপুরি সঠিক দেয়নি, কারণ এখানে সুদের হার বলতে এখানে কি সরল সুদ না চক্রবৃদ্ধি সুদ সেটা তো বলেনি। তো এই অর্থে আমরা এখানে বলতে পারি যে অঙ্কটা পুরোপুরি সঠিক না। তাও আমরা এখানে এটাকে করব, আমরা এখানে ধরে নেব যে সুদের হার যেটা হচ্ছে এটা হচ্ছে সরল সুদ, ঠিক আছে? তো সরল সুদ এবং সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সময় ইকুয়ালস টু কি হয়, টি ইকুয়ালস টু কি হয়, সূত্র কি 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু আর, তাই তো? তাহলে এখানে পিটা কি, পিটা হচ্ছে আসল যেটা এখানে দিয়ে দিয়েছে কত টাকা, এক্স টাকা, ঠিক আছে? এখানে সুদ আসল দিয়েছে, ঠিক আছে? সুদ আসলের চিহ্ন হয় এ, এটা হচ্ছে সুদ আসল, সুদ আসল সেটা দিয়েছে 3x টাকা। তো বন্ধুরা সুদ আসলের মধ্যে আসলও থাকে সুদও থাকে, তাহলে আসল আর সুদ মিলিয়ে 3x টাকা, তার থেকে যদি আসল টাকাটা বাদ দিই তাহলে বাকি টাকাটা কি হবে, সুদ হবে। তো সুতরাং সুদের পরিমাণ আমরা এই সুদ আসল থেকে আসলটাকে বাদ দিয়ে দেবো, তাহলে আই ইকুয়ালস টু কি, সুদ, তাহলে সুদ ইকুয়ালস টু আমরা কি লিখবো 3x মাইনাস x টাকা অর্থাৎ 2x টাকা। আর এখানে আমাদের সুদের হার অর্থাৎ আর হচ্ছে এখানে সুদের হার, সুদের হার। তো সুদের হারের মান কত এখানে x%, তাহলে x%। এবার আমরা এখানে মানগুলো বসিয়ে দিই, টিটা হচ্ছে এখানে সময়, এটা হচ্ছে বছরে, হ্যাঁ উত্তরটা বছরে হবে। তাহলে এখানে 100 ইন্টু আই এর মান আমরা এখানে বসিয়ে দিই 2x ডিভাইডেড বাই পি এর মান বসিয়ে দিই x আর আর এর মান বসিয়ে দিই x। তাহলে এখানে x আর x একটা x কেটে গেল, তাহলে এত বছর, তাহলে 100 ইন্টু 2 অর্থাৎ 200 বাই x বছর, তাহলে এখানে শূন্যস্থানে লিখতে হবে 200 বাই x বছর। পরের অঙ্ক বলা হচ্ছে একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ ড্যাশের দ্বিগুণ। এখানে উত্তর হবে বৃত্তাংশস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে? শূন্যস্থান হবে বৃত্তাংশস্থ কোণের, অথবা তোমরা এটা ভাবে লিখতে পারো পরিধিস্থ কোণের। বৃত্তাংশস্থ কোণ আর পরিধিস্থ কোণের মানে একই। দেখো প্রশ্নটা একটু বোঝানোর চেষ্টা করি তোমাদের। ধরুন এরকম একটি বৃত্ত আছে যার কেন্দ্র হচ্ছে ও। এখন এই বৃত্তের উপর আমরা দুটো বিন্দু নিই, ধরে নাও এ আর বি। এখন এই এ বি, এই যে দুটো বিন্দু, এই দুটো বিন্দু বৃত্তকে দুটো বৃত্তচাপে আলাদা করে দিল। একটা হচ্ছে এই বৃত্তচাপটা, এটা হচ্ছে একটা বৃত্তচাপ, আর একটা হচ্ছে এই দিকের একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা। তো এই এবি বৃত্তচাপের উপরে অর্থাৎ এই বৃত্তচাপটার উপর আমি আর একটা বিন্দু নিলাম, ধরুন সি বিন্দু। এখন এই এ বিন্দু আর সি বিন্দুকে আমি যদি যুক্ত করি আর এই বি বিন্দু আর সি বিন্দু যদি যুক্ত করি, তাহলে এই যে কোণটা পেলাম এটা হচ্ছে বৃত্তের পরিধির উপরে অবস্থিত। এই সি বিন্দুটা বৃত্তের পরিধির উপর অবস্থিত, তাই এই কোণটাকেও আমরা বলবো পরিধিস্থ কোণ, ঠিক আছে, বা বৃত্তাংশস্থ কোণ। এবং এই দুটো বিন্দু দিয়েই যদি আমি বৃত্তের কেন্দ্রকে যুক্ত করি তাহলে এটাকে বলবো কেন্দ্রস্থ কোণ। এখন এইটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ, কিন্তু এই দুটো কোণই কিন্তু এই এবি বৃত্তচাপের উপর অবস্থিত। এবি বৃত্তচাপের উপরে মানে এই বৃত্তচাপটাতে অবস্থিত আছে, ঠিক আছে? তো এবি বৃত্তচাপের উপর অবস্থিত এই দুটো কোণই। তো যদি এইরকমটা হয় তাহলে উপপাদ্য বলছে, তোমাদের বইতে উপপাদ্য আছে, সেই উপপাদ্যের কথা অনুসারে আমি বলছি যে এই কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এই কোণটার মান এই কোণটার অর্থাৎ বৃত্তাংশস্থ কোণের দ্বিগুণ হয়। এর অর্থ হচ্ছে এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্ন, 4:4 অনুপাতটিকে কি বলা হয়? দেখো বন্ধুরা যখনই কোনো অনুপাত দিয়ে দেবে, যেমন ধরে নাও 5:5, এটাকে আমরা যদি অনুপাত করি তাহলে 1:1 পাবো। তো যখন কোনো অনুপাতের
লঘিষ্ঠতম রূপে আমরা যখন 1:1 পাই তখন, অর্থাৎ দুই দিকটা যদি সমান পাই, তখনই সেই অনুপাতকে আমরা বলি সামান্যুপাত। কি বলে? সামান্যুপাত। দন্তের সহায়কার ময় জফলা আকার, দন্তের নয় রস্যু পয়াকার ত। তো এখানে 4:4, তা 4:4 কে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে এখানে পাবো 1:1। ঠিক আছে, তাহলে আমরা সমান পাচ্ছি এই দুটো সংখ্যা, 1:1 পাচ্ছি, তাই এই অনুপাতটাকে আমরা বলবো সামান্যুপাত। সামান্যুপাত থেকে মানে এই কথাটা আসছে কোথা থেকে? সমান অনুপাত থেকে। হ্যাঁ, সমান অনুপাত। এই অনুপাতের প্রথম পদটা আর উত্তর পদটা, পূর্বপদ, প্রথম পদটাকে বলা হয় পূর্বপদ আর পরের পদটাকে বলা হয় উত্তর পদ। যদি প্রথম পদ আর উত্তর পদ বা পূর্ব পদ আর উত্তর পদ যদি সমান হয় তখন সেই অনুপাতকে আমরা বলি সামান্যুপাত। তাহলে এই প্রশ্নের উত্তর এটা। পরের প্রশ্ন 2-4, লম্ব বৃত্তাকার চোঙের তল সংখ্যা। দেখো আমরা এখানে একটা লম্ব বৃত্তাকার চোঙের ছবি দেখতে পাচ্ছি। লম্ব বৃত্তাকার চোঙ মানে সবাই, এই জিনিসটা সবার ঘরেই আছে। যেমন ধরে নাও তোমাদের ওই সিলিন্ডার, গ্যাসের যে সিলিন্ডার সেটা, অথবা জলের ড্রাম বা তেলের ড্রাম, এইগুলো হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি। তো এই লম্ব বৃত্তাকার চোঙের 3খানা তল হয়, 3টে তল। একটা তল দেখো এই যে উপরে, এই তলটা দেখতে পাচ্ছ তো, এই তলটা হচ্ছে, এটা হচ্ছে একটা তল। আর নিচে এইরকমই আর একটা তল আছে, তাহলে দুটো তল পেলাম। আর একটা তল এই বাঁকা তলটা, নিজেরা চিন্তা করো, জলের ড্রাম ভাবো, তো জলের ড্রামে এরকম একটা বাঁকা তল আছে, তাই না? জলের ড্রামে এইরকম একটি বাঁকা তল আছে, এটাকে আমরা বলি বক্রতল। ঠিক আছে, এই তলটাকে আমরা বলি বক্রতল, কারণ এটা বাঁকা। আর এই তলটা আর এই তলটাকে আমরা বলি সমতল। সমতল অর্থাৎ সমতল অর্থাৎ লম্ব বৃত্তাকার চোঙের 3টে তল পেলাম, দুটো সমতল পেলাম আর একটা বক্রতল পেলাম। তাহলে এখানে তল সংখ্যা 3, তল সংখ্যা 3। পরের প্রশ্ন, x² - 5x + 6 দ্বিঘাত সমীকরণটির বীজদ্বয়ের সমষ্টি। তো বন্ধুরা, বীজদ্বয়ের সমষ্টি বার করার একটা সূত্র আছে, খুব সহজ একটা সূত্র। কোনো দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি, তো সমষ্টি ইকুয়ালস টু, সূত্রটা হচ্ছে মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই x² এর সহগ। এই সূত্রটা আমরা বহুবার কিন্তু অঙ্কতে ব্যবহার করতে দেখেছি। ঠিক আছে, যারা আমার ভিডিও রেগুলার ফলো করছো তারা জানো এই সূত্র দিয়ে প্রচুর অঙ্ক কিন্তু আমি তোমাদের করিয়েছি। তো বীজদ্বয় সমষ্টি, তো এখানে আমরা কি বার করব? বীজদ্বয় সমষ্টি বার করব। তাহলে x এর সহগ, x এর সহগ দেখো কত আছে, x এর সহগ আছে -5, তাই না? সহগ মানে যার সহগ বার করতে বলবো তার পাশে যেটা থাকে, তাহলে x এর পাশে আছে -5, তাহলে লিখবো -5। আর x² এর সহগ মানে x² এর পাশে কত আছে? এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 ধরে নিতে হবে, কারণ 1 × x² মানেই হয় x²। তাহলে x² এর আগে কি আছে? 1 আছে, তাহলে x² এর সহগ হলো 1। এবার এই মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস হয়, তাহলে 5/1। এবার 5/1 মানেই হচ্ছে 5, কারণ 5কে 1 দিয়ে ভাগ করলে আমরা 5ই পাই। তাহলে বীজদ্বয় সমষ্টি কত হলো? 5 হলো। তাহলে এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 2-6, x এবং y সরল ভেদে থাকলে x⁴n এবং y⁴n এর মধ্যে সম্পর্ক সরল ভেদে থাকবে। খুব সহজ একটা অঙ্ক বন্ধুরা, এটা তোমরা মনে রাখবে যে এখানে x আর y সরল ভেদে আছে, মানে কি x আর y এইভাবে দিয়ে দিয়েছে সরল ভেদ। এখন যদি আমরা এখানে দেখতে পাচ্ছি x এর পাওয়ার 1 আছে, y এর পাওয়ার 1 আছে, তাহলে এখন যদি পাওয়ার, যদি আমি এই 1 এর সাথে যদি আমি n গুণ করি, তাহলে এখানেও কিন্তু 1 এর সাথে n ই গুণ হবে, অর্থাৎ x⁴n আর y⁴n কি হবে? সরল ভেদে থাকবে। ঠিক আছে, সরল ভেদে থাকবে। তাহলে এখানে উত্তর আমরা পেয়ে গেলাম সরল ভেদ। তাহলে এখানে সরল শব্দটা লিখতে হবে। বন্ধুরা, পরের দাগের প্রশ্ন, এখানে আমাদের সত্য মিথ্যা লিখতে হবে। 3-এর দাগের 1, এখানে বলা হচ্ছে √3 + √2 এর অনুবন্ধীকরণই হলো √3 - √2। তো এটা মিথ্যা। কেন? কেন মিথ্যা? দেখো, এটার জন্য আমাদের বুঝতে হবে আগে অনুবন্ধীকরণ এটা কি। বন্ধুরা,
দুটো করণীকে আমরা অনুবন্ধী করণী তখনই বলবো, দুটো করণী পরস্পর অনুবন্ধী করণী তখনই হবে যখন দুটো করণীর যোগফল এবং গুণফল মূলদ হবে, মূলদ সংখ্যা। ঠিক আছে, যেমন আমি কি বলছি যে দুটি করণী, এটা লিখে নেবে তোমরা, দুটি করণী পরস্পর অনুবন্ধী করণী হবে যদি তাদের গুণফল ও যোগফল মূলদ সংখ্যা হয়। ঠিক আছে, মূলদ সংখ্যা হয়। মূলদ সংখ্যা মানে যে সমস্ত সংখ্যাকে p/q আকারে লেখা যায়, যেখানে q এর মান 0 নয়। p আর q হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা, মানে ঋণাত্মক সংখ্যা হতে পারে কিন্তু পূর্ণ সংখ্যা, আর q এর মান কিন্তু 0 নয়। ঠিক আছে, যেমন মূলদ সংখ্যা হতে পারে 2/3 একটা মূলদ সংখ্যা, 5/4 একটা মূলদ সংখ্যা, -2 একটা মূলদ সংখ্যা, 0 একটা মূলদ সংখ্যা, 1.3 একটা মূলদ সংখ্যা, 1.333 এটা একটা মূলদ সংখ্যা, 2.5 এটার মূলদ সংখ্যা। এইগুলো মূলদ নয় কোন সংখ্যা, যেমন পায়ের মান তোমরা জানো, পায়ের প্রায় মানটা হয়, পায়ের মান 22/7, এটা কিন্তু আসন্ন মান, পায়ের মান কিন্তু আসলে কিন্তু 22/7 না, এটা পায়ের কাছাকাছি মান হচ্ছে 22/7। তো পাইটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, √2 এটা একটা অমূলদ সংখ্যা, √3 এর মানগুলোকে কখনোই আমরা নির্ণয় করতে পারবো না, এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এই √2কে বা √3কে কখনোই আমরা p/q আকারে লিখতে পারবো না, তাই এইগুলোকে আমরা বলি অমূলদ সংখ্যা। তো রুট পাওয়া যাবে না। ঠিক আছে, স্কোয়ার রুটের ভেতরে আমরা এরকম কোনো নাম্বার পাবো না। √4 এটা কিন্তু মূলদ সংখ্যা, কারণ √4 করলে আমরা পাই 2। ঠিক আছে, তো এটা হচ্ছে মূলদ সংখ্যা, কিন্তু √3 মূলদ নয়, এটা অমূলদ। তো দুটো করণীকে যখন আমরা গুণ করব আর যোগ করব, দুটো ক্ষেত্রেই যদি মূলদ সংখ্যা পাই, তখনই করণী দুটোকে আমরা অনুবন্ধী করণী বলবো। একটা উদাহরণ নিয়ে নিই, যেমন ধরো √3 এটা একটা করণী, তাহলে এই করণীটার অনুবন্ধী করণী হবে -√3। কেন হবে, কারণ দেখো এই করণীটাকে তুমি যোগ করো, দেখো তো কি পাচ্ছ, প্লাসে মাইনাসে -√3, √3 কেটে গেল, অর্থাৎ যোগফলটা 0 পাচ্ছি। আর যেমনটা তোমাদের বলেছিলাম 0 কি, 0টা হচ্ছে একটা মূলদ সংখ্যা, তাহলে এটা হচ্ছে মূলদ, তাহলে যোগফল মূলদ পেলাম। তো শুধু যোগফল মূলদ হলেই কিন্তু সেটা অনুবন্ধী করণী হয় না, তোমাদের কি করতে হবে, গুণফলটাও পরীক্ষা করে দেখতে হবে। এবার √3 সাথে আমি -√3 গুণ করব, তাহলে গুণ করলে কত হয় দেখো, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এবার √3 × √3 গুণ করলে হয় √9, 3 আর 3 গুণ করে দিচ্ছি 9, এবার 9 এর বর্গমূল 3। তাহলে আমরা কি পেলাম, দুটো করণীর গুণফল পেলাম -3, এটা একটা মূলদ সংখ্যা, সুতরাং √3 আর -√3 পরস্পর অনুবন্ধী করণী। ঠিক আছে, তো এইখানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটাকে তুমি যদি যোগ করো, তাহলে কিন্তু তাহলে কি পাচ্ছ দেখো, তাহলে তুমি পাচ্ছ √2 কেটে গেল, তাহলে পাচ্ছ 2√3, দুটো √3 আছে, হ্যাঁ, যোগ করলে আমি 2√3 পাবো। তাহলে এটা কি, অমূলদ সংখ্যা, কারণ √3টা অমূলদ, তাই পুরোটাই হচ্ছে অমূলদ হয়ে গেল, অমূলদ সংখ্যা। তাহলে এই দুটো সংখ্যার যোগফল করে দেখলাম অমূলদ আসলো, সুতরাং যদি অমূলদ আসে তাহলে এই করণী দুটোকে পরস্পর অনুবন্ধী করণী বলা যাবে না। অতএব √3 + √2 এর অনুবন্ধী করণী √3 - √2 হবে না। এবার বন্ধুরা তোমাদের আমি একটু কথা বলে দিই, যখন কোনো করণী তোমাদের দেবে এবং সেই করণীতে যদি একটার বেশি পদ থাকে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটো পদ আছে, এটা আর এটা একটা মিশ্র করণী। ঠিক আছে, এটাও একটা মিশ্র করণী। তো কোনো মিশ্র করণীর ক্ষেত্রে দুটো পদই যদি করণী হয়, তাহলে সেই করণীর কিন্তু কখনোই অনুবন্ধী করণী পাওয়া যাবে না। √3 + √2 এর কোনো অনুবন্ধী করণী পাওয়া যাবে না, √3 - √2 এর কোনো অনুবন্ধী করণী পাওয়া যাবে না।
কিন্তু যদি এই রকম কোনো করণী দিয়ে দেয়, যেমন ধরে নাও 2 প্লাস √3, তাহলে এটাও কিন্তু মিশ্র করণী, এটাও মিশ্র করণী, কিন্তু এই মিশ্র করণীতে একটি পদ করণী আর একটি পদ করণী নয় এমন সংখ্যা দিয়ে দিয়েছে, তাহলে এর অনুবন্ধী করণী হবে 2 মাইনাস √3। ঠিক আছে, কি করলাম, যেটা তোমার করণী তার আগের যে চিহ্নটা আছে না সেটা শুধু বিপরীত করে দাও, প্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস করে দাও, তাহলে এই দুটো করণী কিন্তু পরস্পর অনুবন্ধী করণী। কেন, তোমরা পরীক্ষা করে দেখতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা পরীক্ষা করে দেখে নাও। দেখো, আমরা প্রথমে যোগ করি, তাহলে যোগ করে দেখো কি হচ্ছে, √3 কেটে গেল, 4 পেলাম, এটা একটা মূলদ সংখ্যা। এবার গুণ করব, দেখো 2টাকে যদি a ভাবো আর √3টাকে যদি b ভাবো, তাহলে এখানে আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এবার a প্লাস বি ইন্টু a মাইনাস বির সূত্র কি হয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই হিসাবে a কত 2, তাহলে 2 স্কোয়ার মাইনাস b কত √3, তাহলে √3 স্কোয়ার। তাহলে 2 স্কোয়ার মানে হয়ে গেল 4, আর √3 স্কোয়ারের অর্থ আমরা জানি 3 হয়, তাহলে কত হলো 1। এটা একটা মূলদ সংখ্যা, তাহলে যোগফলও মূলদ পেলাম, গুণফলও মূলদ পেলাম, সুতরাং এই করণীটা পরস্পর অনুবন্ধী করণী। আর এখানে আমি যে উদাহরণটা নিয়েছিলাম এটা কিন্তু একটা শুদ্ধ করণী। ঠিক আছে, এটা শুদ্ধ করণী। তো এই শুদ্ধ করণী এর অনুবন্ধী করণী সবসময় চিহ্নটা বিপরীত করে দাও, রুটের আগে প্লাস আছে তাই মাইনাস হবে, আর যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হতো। তো এটার ক্ষেত্রে তো খুব সহজ, আর এই ধরনের করণীর ক্ষেত্রে সবসময় রুট মানে করণী যেটা আছে তার আগের চিহ্নটাকে পাল্টে দেবে, তাহলে অনুবন্ধী করণী পেয়ে যাবে। আর দুটো পদ যদি করণীতে থাকে তাহলে তার অনুবন্ধী করণী কখনোই পাওয়া সম্ভব না। তাহলে এই প্রশ্নের উত্তর মিথ্যে। পরের প্রশ্ন বলছে লুডো ছক্কা একটি ঘনকের উদাহরণ। অবশ্যই একটি ঘনকের উদাহরণ, ঘনক দেখতে এরকম, এটা হচ্ছে ঘনক। এবং আমরা সবাই জানি, আমরা সবাই প্রায় লুডো খেলেছি, তাই না, লুডো খেলেছি, এবং লুডো ছক্কা এরকম দেখতে হয়, দেখতে পাচ্ছ এরকম, এটা পুরোটা দেখা যাচ্ছে না, এরকম একটা তল, এরকম একটি তল, এরকম একটি তল, এবং পেছনের দিকেও কিন্তু এরকমভাবে 3টে তল আরও আছে, যেমনটা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা তল, এর নিচে ঠিক এই জায়গাটা একটা তল আছে, তাই না, আমি এখানে ছবিতে দেখাচ্ছি, এইখানে এটা একটা তল, এর উপরে আর নিচে এরকম, এটা যদি জুড়ে দিই তাহলে এইদিকে একটা তল পাবো, এদিকে একটা তল পাবো, এইদিকে একটা তল পাবো, এরকম আমরা মোট 6টা তল পাবো। ঠিক আছে, তো এটা ঘনক, আর লুডোর ছক্কাটা হচ্ছে ঘনক। তো সুতরাং এই বিবৃতিটা কি হবে, সত্য। পরের প্রশ্ন 3-এর দাগে 3, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই হবে। দেখো, অঙ্কটা আমরা একটু কষে দেখি, তারপর বলবো যে সত্য হবে না মিথ্যা হবে। তো আমি এই শঙ্কুটাকে প্রকৃত শঙ্কু ধরছি, এই শঙ্কুটার এটা হচ্ছে ভূমিটা হচ্ছে বৃত্তাকার, ঠিক আছে, বৃত্তের আকারের, আর বৃত্তের কি হয়, ব্যাসার্ধ হয়। তো এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, এখান থেকে আমরা এই ধার পর্যন্ত যুক্ত করলাম, তাহলে এটা হলো এই শঙ্কুর ভূমির ব্যাসার্ধ অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ। আর এই শীর্ষবিন্দু থেকে এই বৃত্তের কেন্দ্র পর্যন্ত যুক্ত করলে যে রেখাটা পাই তাকে আমরা বলি শঙ্কুর উচ্চতা। তো আমরা এটা ধরে নিচ্ছি যে শঙ্কুর উচ্চতা h আর ব্যাসার্ধ r, এটা আমরা ছবিতে এঁকে নিচ্ছি। ঠিক আছে, ছবি যদি এঁকে থাকো তাহলে লিখতে হবে না যে এইচটা কি আরটা কি। এবার যদি হয়ে থাকে, এবার এখানে কি বলছে, শঙ্কুটির আয়তন একই হবে, অর্থাৎ আয়তনের সম্পর্ক আমাদের এখানে বার করতে হবে। তো এই শঙ্কুর আয়তন, ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব, আমি পুরোটা লিখেই করছি, ধরি শঙ্কুর উচ্চতা h একক এবং ভূমির ব্যাসার্ধ r একক, তাহলে আয়তন কত হবে, তাহলে আয়তনের সূত্র হয়, আয়তনের যে সূত্র
সেটা হচ্ছে এইরকম, যে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা বাই 3, ঠিক আছে। তো ভূমির ক্ষেত্রফল, দেখো ভূমিটা যেহেতু বৃত্তাকার, ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি হয় আমরা জানি, পাই আর স্কোয়ার। আর উচ্চতা এখানে কত, এইচ, তো পাই আর স্কোয়ার এইচ বাই 3। এটা হলো আয়তন, এত ঘন একক। এটা যখন শঙ্কুটার ভূমি ব্যাসার্ধ আর ছিল, উচ্চতা এই ছিল। কিন্তু এখন কি করছে, প্রশ্নে বলছে ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে অর্ধেক করে দিয়েছে। তো প্রথমে তো আর ছিল, প্রথমে তো ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ছিল, এখন অর্ধেক হয়ে গেছে। অর্ধেক হয়ে যাওয়ার মানে কি, এখন হয়ে গেছে আর বাই 2, তাই না, অর্ধেক হয়ে গেছে। আর উচ্চতাটা প্রথমে এই ছিল, এখন উচ্চতাটা হয়ে গেছে দ্বিগুণ, অর্থাৎ 2h, ঠিক আছে। এবার লিখব, এখন শঙ্কুর উচ্চতা 2h এবং ব্যাসার্ধ r বাই 2 হলে আয়তন কত হবে? আয়তন হবে v2, আমরা এখানে আয়তন v1 ধরেছি, এখানে আয়তন v2 লিখছি, একই সূত্র, আমরা সেই সূত্রটাই লিখব। ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই 3। এটা যেহেতু সূত্র, আমরা যদি পরিবর্তন করে দিই, ভূমির ব্যাসার্ধ উচ্চতা এগুলো যদি পরিবর্তন করে দিই, তাহলেও কিন্তু সূত্র কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে। সূত্রতে শুধু মানগুলো পরিবর্তন হবে, সূত্র কিন্তু একই থাকবে। তো ভূমির ক্ষেত্রফল সবসময় হয় পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার, তাহলে পাই ইন্টু ব্যাসার্ধ এখানে কত, ব্যাসার্ধ এখানে আর বাই 2, তাহলে এখানে লিখতে হবে আর বাই 2 এর হোল স্কোয়ার ইন্টু উচ্চতা কত 2h ডিভাইডেড বাই 3। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, পাই ইন্টু এখানে আর স্কোয়ার হচ্ছে, আর নিচে হচ্ছে কত 4, তাহলে এখানে আমি লিখবো 4 ইন্টু 3, আর এখানে হচ্ছে 2h, 2 আর 4 এখানে ক্যান্সেল হয়ে গেল, তাহলে উপরে থাকছে পাই আর স্কোয়ার এইচ বাই 6, এত ঘন একক। এবার বন্ধুরা দেখো, এই মানটা আর এই মানটা কি সমান হলো? নিশ্চয়ই না, সমান হয়নি, ঠিক আছে। তো সমান যেহেতু হয়নি, তাহলে আমরা বলবো যে এখানে কি বলছে, শঙ্কুটির আয়তন একই থাকবে, মানে তুমি ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করে দাও, উচ্চতাটাকে দ্বিগুণ করে দাও, তারপরেও আয়তনটা একই থাকবে। তো একই তো আসলো না, সুতরাং এই বিবৃতিটা হবে মিথ্যে। পরের প্রশ্ন 3-এর দাগের 4 বলছে, যে কোনো দুটি ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয় তাহলে তারা সর্বসম হবে। অবশ্যই না, অবশ্যই না, এটা মিথ্যে হবে। কেন দেখো, মনে রাখবে, আমি এখানে লিখে দিচ্ছি, দুটি সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ্যকোণী হবে, কিন্তু দুটি সদৃশ্যকোণী ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে। অর্থাৎ সর্বসম ত্রিভুজ মাত্রই সদৃশ্যকোণী হয়, কিন্তু সদৃশ্যকোণী ত্রিভুজ মাত্রই কিন্তু সর্বসম হয় না। কিন্তু এখানে সেটাই বলছে দুটো ত্রিভুজ যদি সদৃশ্যকোণী হয়, সদৃশ্যকোণী মানে ত্রিভুজের 3টে কোণ, তো দুটো ত্রিভুজের 3টে কোণ যদি পরস্পর সমান হয় তাহলে তার সর্বসম হবে। তো সর্বসম কিন্তু হয় না, হতেও পারে নাও হতে পারে, কিন্তু সব সময় হয় না, তারা সর্বসম হবে, এটা সব সময় কিন্তু সঠিক নয়। আমি একটা ছবি দেখাচ্ছি, তোমাদের বোঝাচ্ছি। দেখো, এই যে ত্রিভুজটা, আর এর ভিতরে আমি যদি আর একটা ত্রিভুজ আঁকি, এখন এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা সমান, এই ত্রিভুজের এই কোণটা এই ত্রিভুজের এই কোণটা সমান, এই ত্রিভুজের এই কোণটা এই কোণটা সমান। অর্থাৎ এই দুটো ত্রিভুজ কোণের দিক থেকে সমান,
তাই এই দুটো ত্রিভুজকে আমরা বলবো সদৃশ্যকোণী ত্রিভুজ, সদৃশ্যকোণী। এবার সদৃশ্যকোণী ত্রিভুজ যদি হয় তাহলে তারা সর্বসম নাও হতে পারে। যেমন সর্বসম হলে, দুটো ত্রিভুজ যখন সর্বসম হয় না, তখন সেই দুটো ত্রিভুজের পরিসীমা সমান হয়, সেই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। ক্ষেত্রফল মানে ভিতরে কতটা জায়গা, ভিতরে যে জায়গাটা, এটাকে আমরা বলি তার ক্ষেত্রফল। তো এই দুটো ত্রিভুজের কি ক্ষেত্রফল সমান হলো? দেখো তো, এই ত্রিভুজের ক্ষেত্রফল এইটুকুন, আর এই ত্রিভুজটার ক্ষেত্রফল তো এই পুরোটা, বড় ত্রিভুজটার। সুতরাং বড় ত্রিভুজটার ক্ষেত্রফল বেশি, ছোট ত্রিভুজটার ক্ষেত্রফল কম। কিন্তু দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী, কিন্তু ক্ষেত্রফল তো তাদের আলাদা। আর ক্ষেত্রফল যদি আলাদা হয় তাহলে তারা তো সর্বসম হয় না। ক্ষেত্রফল সমান হলে আমরা বলতে পারি সর্বসম, মানে সর্বসম হলে ক্ষেত্রফল সমান হবে। কিন্তু এখানে যদি ক্ষেত্রফলই সমান হচ্ছে না তাহলে তো সর্বসম হবেই না। তাই বলতে পারি সদৃশ্যকোণী ত্রিভুজ হলেও তারা সর্বসম নাও হতে পারে। তাই এই কারণে এটা মিথ্যে হবে। পরের প্রশ্ন 3 দাগের 5, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার সমান থাকে। অবশ্যই সমান থাকে, সুদের হার কিন্তু পাল্টাবে না, এটা মাথায় রাখবে। তোমরা সবসময় এটা জানবে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার সমান থাকে, কিন্তু যেটা আলাদা হয় সেটা হলো আসল, আসলটা পৃথক হয়ে যায়। এটা সবসময় মাথায় রাখবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলের পরিমাণ পরিবর্তন হয়। ঠিক আছে, এটা মনে রাখবে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলের পরিমাণ পরিবর্তন হয়, অর্থাৎ আসলটা পরিবর্তন হয়ে যায়, পাল্টে যায়, কিন্তু সুদের হার একই থাকে। সুদ যেহেতু আসল পরিবর্তন হচ্ছে, সেই অনুযায়ী সুদের মানও পরিবর্তন হবে, কিন্তু যেটা আলাদা হয় মানে একই থাকে সেটা হলো সুদের হার। তাহলে এটা সত্য হবে। পরের প্রশ্ন, ওয়াই যদি এক্স এর সাথে ব্যস্তভেদে পরিবর্তিত হয় তাহলে এক্স ওয়াই অশূন্য ধ্রুবক, এটা সত্য হবে। দেখো, দুটো রাশির মধ্যে যদি এই রকম সম্পর্ক, এটা তোমরা লিখে নেবে, দুটো রাশি যদি সরল ভেদে থাকে, ঠিক আছে, দুটো রাশি যদি সরল ভেদে থাকে তাহলে এই দুটো রাশি এটা তখনই সরল ভেদে হবে যখন, আমি এখানে লিখে দিচ্ছি যদি, ঠিক আছে, যদি এক্স ওয়াই এর সাথে সরল ভেদে তখনই থাকবে যদি এক্স আর ওয়াই এর ভাগফল যখন ধ্রুবক হবে, ঠিক আছে, অশূন্য ধ্রুবক, অবশ্যই এটা অশূন্য ধ্রুবক। তো দুটো রাশি যখন সরল ভেদে থাকবে তখন, সরল ভেদে অর্থ তোমরা নিশ্চয়ই জানো, এক্স আর ওয়াই যদি দুটো রাশি হয় এবং তাদের মধ্যে যদি সরল ভেদ সম্পর্ক হয় তাহলে তার অর্থ হলো এক্স কে বাড়ালে ওয়াই বাড়বে আর এক্স কে কমালে ওয়াই কমবে। যেমন তুমি 5 লিটার তেলে যদি 100 কিলোমিটার যাও তাহলে 10 লিটার তেলে আরো বেশি যাবে, তাহলে তেল বাড়াচ্ছ, দূরত্ব তোমার বাড়ছে, তাহলে এই ধরনের সম্পর্ককে বলবো সরল ভেদ সম্পর্ক। ঠিক আছে, তো যদি এরকম সরল ভেদ সম্পর্ক হয় তখন তার অর্থ হচ্ছে ওই দুটো রাশির ভাগফলটা ধ্রুবক। কিন্তু যদি এক্স আর ওয়াই এর মধ্যে যদি ব্যস্তভেদ সম্পর্ক হয়, ব্যস্তভেদকে আমরা এই 1 বাই করে লিখি, তাহলে এখানে এক্স আর ওয়াই এর গুণফলটা ধ্রুবক হবে, অবশ্যই অশূন্য ধ্রুবক, হ্যাঁ, ধ্রুবক হবে। তাহলে এখানে আমরা ওয়াই এক্স এর সাথে ব্যস্তভেদ থাকুক বা এক্স ওয়াই এর সাথে ব্যস্তভেদ থাকুক, যেভাবেই থাকুক না কেন, দুটো রাশির মধ্যে যদি ব্যস্তভেদ থাকে তাহলে এক্স আর ওয়াই এর গুণফলটা কি হবে, এক্স আর ওয়াই মানে কি, এক্স আর ওয়াই এর গুণফল, এটা কি হবে, ধ্রুবক হবে, অশূন্য ধ্রুবক হবে। তাহলে এটা সত্য, এবং এটা তোমাদের আমি করে দেখাচ্ছি। দেখো, এই ভেদ চিহ্নটা যখনই আমি তুলে দেবো, এখানে ডান দিকে যে রাশিটা আছে সেই রাশিটার সাথে আমরা একটা ধ্রুবককে গুণ করি, ঠিক আছে, ধ্রুবককে গুণ করলেই এই ভেদ চিহ্নটা উঠে যাবে আর এখানে একটা ইকুয়ালস টু চলে আসবে। ইন্টু এখানে কত আছে 1/x, আর এখানে কেটা কি, কেটা হচ্ছে অশূন্য ধ্রুবক। এবার বন্ধুরা এই এক্সটা নিচে আছে, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কে এর সাথে 1 কে গুণ করো তাহলে কে হবে নিচে এক্স, এবার এক্স আর ওয়াই কে গুণ করে দাও আর গুণ করো, তাহলে এক্স ওয়াই ইকুয়ালস টু কি আসছে, কে আসছে, তার মানে কি পেলাম, এক্স ওয়াই ইকুয়ালস টু কি পেলাম, ধ্রুবক, তাই না, কেটা হচ্ছে ধ্রুবক, তাহলে এক্স আর ওয়াই এর গুণফল ধ্রুবক হল। তাহলে এই জন্য এই বিবৃতিটা সত্য।